বাবা আর কথা বলে 15 বছর পর পিলখানার বিস্ফোরক মামলায় 178 বিডিআর সদস্যের মুক্তি, কারাগারের ফটকে স্বজনের ভিড়, কুশীলবদের বিচার দাবি। আর আজকে আমার বাবা 17 বছর পর বের হয়ে গেছে, আমি খুশি। আমরা সবাই আসছি আমার বাবাকে রিসিভ করতে। আচ্ছা, এই মামলায় আজকে আমার বাবা ভাই বোন থেকে আমাকে আলাদা করে রাখা হয়েছে। পূর্ণ তদন্তের মাধ্যমে যাতে অপরাধের সাথে জড়িত তাদের পূর্ণ শাস্তি হোক, এটা আমরাও চাই। জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে, তদন্তের জন্য মানবাধিকার কমিশনকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বললেন মির্জা ফখরুল, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি না করার আহ্বান। শিল্পনগরী গাজীপুরে দিনে রাতে ছিনতাই আতঙ্কে নগরবাসী, জামিনে বেরিয়ে অপরাধে জড়াচ্ছে আসামিরা। স্বাগত। এখন দুপুরে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি তানজিলা খান মিম। শাফিন, আমরা শিরোনামে যেটি বলছিলাম, দীর্ঘ 15 বছর পরে জামিনে মুক্তি পেলেন 178 জন বিডিআর সদস্য। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় তারা অবশেষে ছাড়া পেলেন এবং এ সময় কেরানীগঞ্জ কাশিমপুর কারাগারের সামনে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। আপনি একবার ভাবুন, আপনার কোনো স্বজন বা কোনো পরিবারের সদস্যকে আপনি 15 বছর পরে দেখতে পেলেন, সেই পরিবেশটা আসলে ভাষায় বা ওই আবেগটাও কিন্তু আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ওই একজন সন্তানের কথা শুনছিলাম যে তার বাবাকে 17 বছর পরে চোখে দেখবে, স্পর্শ করতে পারবে, এই বিষয়গুলো আলাদা। এর পাশাপাশি যারা মুক্তি পেলেন তারা কুশীলবদের বিচার চেয়েছেন এবং যেসব সদস্যরা এখনও কারাবন্দী অবস্থায় আছেন তাদের মুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিনন্দন বা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন তাদের প্রতি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গাজীপুরের কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে উৎসুক মানুষের ভিড়। বাবার জন্য ফুল হাতে অপেক্ষা সন্তানের, আবার কোথাও প্রিয় সন্তানের জন্য অপেক্ষা বাবার। দৃষ্টি জুড়ে প্রত্যাশা নিয়ে কেউ দাঁড়িয়ে প্রিয় মানুষটির জন্য। এক পর্যায়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একে একে মুক্তি পান বিডিআর সদস্যরা। দীর্ঘ 15 বছর পর মুক্তি পাওয়ায় ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন অপেক্ষারত স্বজনরা। আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে, আনন্দ অশ্রুতে সিক্ত হয় তৃষ্ণার্ত চোখ। মারা গেছে তার মাটাও রু আসে আর যায়, এখন ঢাকা তবু বিছনা থেকে ঝটফট করে আমার ছেলেকে আমি যাবো। সরাসরি ছেলেকে দেখি নাই, আজকে ছেলেকে দেখবো। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত 16 বছর থেকে বন্দির থেকে আমি যে বাইরে দিতে পারছি, মুক্তি পাইছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। মুক্তি পাওয়ার পর কারা ফটকে দাঁড়িয়ে বিচারিক প্রক্রিয়ায় খালাস পাওয়ার প্রত্যাশা করেন জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। যৌবনের শ্রেষ্ঠ সময় রাষ্ট্রদ্রোহের অভিযোগে অন্তরীণ থাকার বেদনার কথাও জানান তারা। একই সঙ্গে আটক সহকর্মীদেরও মুক্তি দাবি করেন। কিন্তু আমরা নিরপরাধ হওয়া সত্ত্বেও আমাদেরকে জামিন দেওয়া হয় নাই, কারণ আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। মির্জা আজম এবং সাহারা খাতুনের মাধ্যমে এই দেশকে ভারতের কাছে বিক্রি করার জন্য ষড়যন্ত্র করছিল। শুধুমাত্র এই দেশের ক্ষমতা ভারতের কাছে দেওয়ার জন্য এবং শেখ হাসিনা এই দেশকে আজীবনের জন্য যাতে ক্ষমতা থাকতে পারে সেই জন্য করা হয়েছিল। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এর মধ্যে বিস্ফোরক আইনের মামলায় 178 জন বিডিআর সদস্যকে জামিনে মুক্তি দেন আদালত। সকল নিরপরাধ যারা সাজা শেষ হয়ে গেছে এবং যারা নিরপরাধ আছে সকলের মুক্তি চাচ্ছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত সে যেই হোক তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি জানাচ্ছি। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে শুরুর দাবি ওঠে।
এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। সাবিত সারওয়ার, এখন। বিডিআর সদস্যদের কারা মুক্তির খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ এবং গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে রয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। আমরা সরাসরি তাদের সঙ্গে যুক্ত হব। শুরুতেই কেরানীগঞ্জে যেতে চাই। গালিব, জানাবেন কেন্দ্রীয় কারাগার থেকে যারা মুক্তি পেলেন বিডিআর সদস্যরা এবং তাদের আত্মীয় স্বজনরা, তারা কি বললেন, তাদের অভিব্যক্তি কেমন ছিল? শাফিন, 15 থেকে 16 বছর যারা কারাগারে কাটিয়েছেন এবং তারপরে যখন তার আত্মীয় স্বজন, বিশেষ করে খুব আপনজনদের সাথে যখন দেখা হয়, এই কয়দিনে হয়তো বা মাঝে মধ্যে দূর থেকে কারাগারে যেভাবে আসলে স্বজনদের সাথে সাক্ষাৎ হয় ঠিক এরকম হয়েছে, কিন্তু এই প্রথম তারা মুক্ত বাতাসে তাদের স্বজনদেরকে আলিঙ্গন করার সুযোগ পেয়েছেন। এটি সত্যিকার অর্থে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যখন দেখলাম যে যখন কেরানীগঞ্জে কারাগার থেকে যখন একসাথে যখন তারা বের হতে শুরু করলেন, ভেতরে স্বজনরা প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু প্রত্যেক আসামির জন্য, মানে যারা বিডিআরের যারা আজকে মুক্ত হয়েছেন, প্রত্যেকের জন্য 1-2 জন করে স্বজন ভেতরে ঢুকতে পেরেছেন, কিন্তু বাহিরে অপেক্ষমান ছিলেন আরও অনেক স্বজন। যখন তারা সবাই একসাথে হয়েছে তখন সেখানে এক আবেগ ঘন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে যেই সন্তান তার বাবাকে গত 15 বছরে দেখেনি, যেই সন্তান হওয়ার পর থেকে বাবাকে ঠিক করে বাবার কোলে উঠতে পারেনি, যেই স্ত্রী তার স্বামীকে মানে পেয়েছে 1 থেকে 2 মাস, তারপরে সে স্বামী কারাগারে এই 16 বছর কাটিয়েছে, তাদের আসলে এই মুহূর্ত আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এবং সেটি আমি দেখেছি। এবং তারা বের হয়ে যেটি বলছে যে এই যে এতদিন তারা এই কারাগারে বিনা কারণে, তারা যেটি দাবি করছেন যে বিনা কারণে তারা কাটিয়েছেন, এই বিস্ফোরক মামলায় যেভাবে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, এখন পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু এটা যেহেতু চলমান প্রক্রিয়া, এখান থেকেও যেন তাদেরকে মুক্তি দেওয়া হয়, এবং সবথেকে বড় কথা আর্থিক এবং সামাজিকভাবে যে ক্ষতি তাদের জীবনে হয়েছে সেখান থেকে যেন তাদেরকে পুনর্বাসন করা হয়, সেইভাবেই তারা এই সরকারের কাছে একটা ব্যবস্থা তারা চাচ্ছে। শাফিন, এই ছিল আমার কাছ থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ। গাজীপুরে কাশিমপুর কারাগারের থেকেও বিডিআর সদস্যরা মুক্তি পাচ্ছেন, সেখানে আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে কতজন কাশিমপুর কারাগারে বিডিআর সদস্য মুক্তি পেলেন এবং তারাও কি এমন জামিনের পাশাপাশি খালাসের প্রত্যাশা করছেন কিনা, কি জানাবেন? শাফিন, প্রায় 15 বছর পরে স্বজনদেরকে কাছে পাওয়া, এই যেই 15 বছরের যে আবেগের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে দেখতে পেয়েছি। এবং আমরা দেখছিলাম যে সকাল থেকেই স্বজনরা কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা রয়েছেন তাদের স্বজনদেরকে এখান থেকে গ্রহণ করার জন্য। এবং একের পর এক যখন 11:30 থেকে যখন কারাগারের ভেতর থেকে বন্দী যারা বিডিআর সদস্যরা বের হয়ে আসছিলেন, ঠিক সে সময় স্বজনদেরকে জড়িয়ে ধরে এখানে একটি আবেগঘন পরিবেশ তৈরি হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 126 জন বিডিআর সদস্য মুক্তি লাভ করবেন বলে আমরা জানতে পেরেছি, এবং ইতিমধ্যে অর্ধশতাধিক বিডিআর সদস্য জামিনে মুক্ত পেয়েছেন এবং তারা স্বজনদের সাথে এখানে সাক্ষাৎ করছেন এবং স্বজনদেরকে জড়িয়ে ধরে তাদের যে উচ্ছ্বাস, আনন্দের বহিঃপ্রকাশ সেটি কিন্তু করছেন। আমরা বেশ কয়েকজন বিডিআর সদস্য যারা জামিনে মুক্তি পেয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে দীর্ঘ 15 বছর তাদের সাথে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলেন, তাদেরকে অন্যায়ভাবে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। জীবনের 15টি বছর তারা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তারা কাটিয়েছেন। সেজন্য তারা বিগত সরকারের যে রাজনৈতিক যে নগ্ন হস্তক্ষেপ সেটিকে দায়ী করছেন। পাশাপাশি তারা এও বলছেন যেন অন্তর্বর্তী সরকার যেন এই মামলাটিকে দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে এবং সঠিকভাবে তদন্ত করে যেন এই মামলাটির একটি রায় প্রদান করেন, এবং নিরীহ যারা বিডিআর জওয়ান এখনও কারাগারের মধ্যে বন্দী রয়েছেন তাদেরকে জামিনের এবং মুক্তির ব্যবস্থা যেন করা হয়, সেই দাবিটি তারা করছেন। পাশাপাশি আমরা স্বজনদের সাথে কথা বলেছিলাম। আমরা এমন স্বজনকে পেয়েছি যিনি যার বয়স 1 বছর বয়সে তিনি তার বাবাকে এই কারাগারের ভেতরে যখন আটক করেন তখন তার বয়স ছিল 1 বছর, এবং এই 15 বছর পরে কিন্তু তিনি তার বাবাকে ছুঁয়ে দেখতে পারার যে অনুভূতি সেটি কিন্তু প্রকাশ করেছেন। এবং তিনি বলছেন যে 15 বছর তার বাবার যে পিতৃ যে স্নেহ এবং মমতা সেটি থেকে তিনি বঞ্চিত ছিলেন। এজন্য যাদের কারণে
তিনি এই পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের বিচার দাবি করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এইভাবে যেন রাষ্ট্রদ্রোহী কোনো মামলায় যেন কোনো নিরীহ মানুষকে যেন আইনের কারাগারের মধ্যে যেন বন্দী রাখা না হয়, সেই দাবিটি কিন্তু তারা তুলছেন। সবকিছু মিলিয়ে কারাগারের বাহিরে একটি কিন্তু আনন্দঘন একটি পরিবেশ তৈরি হয়েছে, আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে এবং বিডিআর সদস্যরা একে একে কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে সবশেষ তথ্য। শাফিন। সহকর্মী ইফতিখার রায়হান যুক্ত হয়েছিলেন গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে, এবং এর আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গালিব ইবনে রিয়াজ জানাচ্ছিলেন বিডিআর সদস্যদের মুক্তির বিষয়ে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নৃশংসতার উপর জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি জানান, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস থেকে প্রকাশিত হওয়ার আগে প্রতিবেদনটি সম্পর্কে বাংলাদেশকে জানানো হবে। এ সময় অভ্যুত্থানে সংঘটিত অপরাধ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বলেন, 6টি প্রধান স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময় প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একটি অপরের পরিপূরক হবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়ে যথাযথভাবে দায়িত্ব পালন না করলে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। সেই সাথে নির্বাচন অনুষ্ঠানে দেরি হলে জনগণের চাহিদা পূরণ হবে না বলেও উল্লেখ করেন তিনি। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কোনো কটূক্তি না করার আহ্বান জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। জাতীয় নাগরিক কমিটির বক্তব্যে সরগরম রাজনীতির মাঠ। টকশো, আলোচনা সভা থেকে সোশ্যাল মিডিয়াতে যুক্তিতর্কের তুঙ্গে মুজিববাদ, জিয়াবাদ ইস্যু। আমরা স্বাধীনতার পর দেখেছি প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় চলমান ইস্যুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াকে নিয়ে কোনো কটূক্তি না করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এই সময় নির্বাচন বিলম্ব হলে প্রয়োজনে রাস্তায় নামার কথা জানান তিনি। যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, যে জিয়া সার গঠন করেছে, যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছেন, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। এদিকে প্রেস ক্লাবে শহীদ আসাদ পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা দ্রুত নির্বাচন আয়োজনের জোর দাবি জানান। জাতীয় ঐক্যে ফাটল ধরে এমন কোনো কাজ না করার আহ্বান জানান তারা। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। এটাই আজকে জাতির প্রত্যাশা এবং গণতান্ত্রিক সরকার কায়েম হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। নির্বাচনে দেরি হলে শক্তিশালী হবে ফ্যাসিবাদ। ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আপনার পুরোপুরিভাবে সেই সংস্কারের যে কমিটমেন্ট আমাদের আছে, একত্রিত কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা। এ সময় বক্তারা আরো বলেন, গণ অভ্যুত্থানে অংশীজনদের সাথে দূরত্ব সৃষ্টি হলে ইতিহাসে দায়মুক্তি পাবে না অন্তর্বর্তী সরকার। অসংখ্য শহীদের এই যে সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।
যথাযথ সংস্কার না করে যারাই ক্ষমতায় আসুক তারা সরকার হিসেবে দুর্বল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সত্যিকার অর্থে সংস্কার না হলে পরবর্তীতে কোনো লাভ হবে না বলে মনে করেন তারা। রাজনীতিবিদরা প্রকৃত ক্ষমতা হাতে নিতে চাইলে জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। যদিও ন্যূনতম সংস্কারের পরেই দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার প্রায় সবকটি দল। মুজাহিদ শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রায় 5.5 মাস আর নির্বাচনী রোডম্যাপ ঘোষণার 1 মাস অতিবাহিত হচ্ছে। যদিও সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। দিন যতই যাচ্ছে সংস্কারের আলাপ ক্ষীণ হয়ে নির্বাচনের তারিখ ঘোষণার চাপ বাড়ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। 2 মাস আগে বা পরে 2025 সালের মধ্যেই নির্বাচন চাই অধিকাংশ রাজনৈতিক দল। অন্যথায় অনাস্থা, রাজনৈতিক বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশ নানা সংকটে পড়বে বলে আশঙ্কা তাদের। নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই 5 আগস্ট নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা নয়। জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণের বয়স 25 থেকে 21 করে দেওয়া হয়েছে। একটা দলকে তারা যে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটিকে সুযোগ দিতে চায়, যারা নিরপেক্ষ, যাদের অবস্থান থাকা উচিত, তারাও যদি এইভাবে একটি দলকে সমর্থন করতে যায়, ভালো লক্ষণ বলে মনে হয় না, সময় ক্ষেপণ বলে মনে করি। এবং তাদের প্রধান কাজ যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, সেটি তাদেরকে মনে রাখতে হবে। এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। জামায়াতের পক্ষ থেকে বরাবরই সংস্কারকে গুরুত্ব দেয়া হলেও অবশেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 15, 16, 17 বছরে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে একটা নির্বাচন করলে সেই নির্বাচনটি কাঙ্ক্ষিত নির্বাচন নাও হতে পারে। তার আগে যে পরিমাণ অ্যামেন্ডমেন্ট দরকার, সেটি হওয়াটা আমরা জরুরি মনে করি। তবে আমরা এটা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট সকল ক্ষেত্রে সকল রিফর্মস করে তারপর একটা নির্বাচন কোনোভাবেই 2025-এর পার হওয়া উচিত হবে না। নির্বাচন অনুষ্ঠানের লক্ষণ নেই অভিযোগ করে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, জনগণের কাছে আস্থা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার বেশি দিন থাকলে আমাদের সমস্ত অর্জনগুলো বিপন্ন হয়ে যেতে পারে। মানুষের ভেতরে সন্দেহ, সরকারের কথায় বিশ্বাস করে না। 26 সালের মাঝামাঝি সময়ের ভেতরে করবে তারও নিশ্চয়তা তারা ফিল করে না। তবে মুখে সংস্কারের কথা বললেও রাজনৈতিক দলগুলো যে কোনো মূল্যে দ্রুত ক্ষমতায় আসতে চায়। জনগণের প্রত্যাশা পূরণ না করে ক্ষমতায় বসলে নতুন সরকার খুব দুর্বল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক। জনগণের পক্ষ থেকে চিন্তা করা দরকার যে আমরা কি আগের অবস্থায় ফিরে যেতে চাই, না আগের খারাপগুলো যথাসম্ভব কমিয়ে ভালোগুলো একটু বাড়িয়ে সামনে যেতে চাই। এই বিবেচনা তো কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মধ্যেই খুঁজে পাওয়া যায় না। যারা এনজিও করেন, সিভিল সোসাইটি করেন, তাদের দিকে মানুষ কেন যাচ্ছে এই কারণে যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও, তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। বহুল প্রত্যাশিত নির্বাচন মানুষের প্রত্যাশা পূরণ করবে কতটা? ন্যূনতম সংস্কার আর যে কোনো মূল্যে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষার কাছে উপেক্ষিত থাকবে কি জনগণের মুক্তি? মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শিল্পনগরী গাজীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। প্রায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন পথচারী। এতে আতঙ্কিত নগরবাসী। পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান পুলিশের। অপরাধ বিশ্লেষকরা মনে করেন, সাজা না হওয়া সহ আরও বেশ কিছু কারণে আসামিরা জামিনে বেরিয়ে আবারও ছিনতাইয়ে জড়াচ্ছেন। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে ইফতেখার রায়হানের প্রতিবেদন। টঙ্গীর বিআরটি ফ্লাইওভার। দিনে দুপুরে অস্ত্রের মুখে এই তরুণকে জিম্মি করে সবকিছু নিয়ে নেয় ছিনতাইকারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও। এটা ছিল দিনের চিত্র। এখন জানবো এই ফ্লাইওভারের সন্ধ্যার চিত্র কেমন হয়।
সন্ধ্যা হলে অন্ধকারে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয় বিআরটির এই ফ্লাইওভারে। এই ফ্লাইওভারে নেই কোনো সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা কিংবা পুলিশ বক্স। ফলে দূর দূরান্ত থেকে আগত যাত্রীরা বাস থেকে নামার পর আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অনেকেই। সড়কে পুলিশের উপস্থিতি কম থাকার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। দিনের বেলায়ও চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিল্প এলাকার সাধারণ মানুষ। যে আমরা এমনি রাস্তাঘাটে আগের মতো পুলিশের উপস্থিতি দেখছি না, অনেকটা কম। আর এই সুযোগটাই নিচ্ছে কিছু ছিনতাইকারী। ছিনতাইটা হয় গাড়িতে যখন নামার লগে লগে মোবাইল টাকা পয়সা নে, যখন না দিবে তখন কুমারে কুমাস। একই অবস্থা টঙ্গীর স্টেশন রোডের। গেল 23 ডিসেম্বর ভোরে কর্মস্থল থেকে ফেরার পথে এই সড়কে ছিনতাইয়ের শিকার হন ইন্স্যুরেন্স কর্মকর্তা আমজাদ হোসেন। থানায় গিয়েও প্রতিকার পাননি। অভিযোগ করেন ছিনতাইয়ের শিকার আরও কয়েকজন ভুক্তভোগী। 20 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি থানায় এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে আমি এখনো কোনো লিখিত অভিযোগে দিতে পারি না, কোনো মামলা দিতে পারি না, আমার কোনো এটার পদক্ষেপ নাই। টঙ্গী পূর্ব থানা আইন শৃঙ্খলার চরম অবনতি, মানুষ কোনো সাধারণ পাবলিক নিরাপদে নেই। ছিনতাইয়ের চিত্র তুলে ধরতে টঙ্গীর স্টেশন রোডে টিম এখন টিভি নজর পড়ে ওত পেতে থাকা দুজনের প্রতি। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। বাস যাত্রীদের টার্গেট করে চলে পকেট থেকে মোবাইল, মানিব্যাগ নেওয়ার চেষ্টা। এদিকে ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে বেশিরভাগ ভুক্তভোগী আসেন শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। কর্তৃপক্ষ জানায় প্রতিদিন অন্তত 5 থেকে 6টি ছিনতাইয়ের শিকার রোগী আসে হাসপাতালে, যার অধিকাংশই মধ্যরাত ও ভোরে। 3টা থেকে শুরু হয় এবং ভোর 6টা পর্যন্ত, মানে শেষ রাতের দিকে রোগীগুলো আমরা দেখি। বেশিরভাগ রোগী সব ধারালো অস্ত্রের কোপ। অনুসন্ধানে দেখা যায় টঙ্গীর প্রায় 19টি বস্তি ঘিরে চলে মাদকের জমজমাট ব্যবসা। মাদক সেবীরা টাকা জোগাড় করতে জড়াচ্ছে ছিনতাইয়ে। পুলিশ বলছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যভাগ পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে অন্তত 1.5 শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এত ঘনবসতিপূর্ণ একটা জায়গা, সেখানে তো পুলিশও একটা জেলার সমান পুলিশও এখানে নাই। আর সব পুলিশ তো অপারেশনাল না। আমরা পুলিশের তরফ থেকে যেটা করার আমরা সেটা করছি। এটা প্রশমনের জন্য শুধু পুলিশের উপর ভরসা করলে হবে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন ছিনতাইয়ের শিকার হওয়ার পর অনেক সময় ঝামেলা এড়াতে মামলা করতে চান না ভুক্তভোগীরা। আবার মামলা হলেও ছিনতাইকারী শনাক্ত না থাকায় এজাহার থাকে দুর্বল। এতে আদালত থেকে সহজে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে অপরাধীরা। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলোর এজাহার থাকে দুর্বল। আর যাদেরকে অজ্ঞাত আসামি হিসাবে পরে চালান দেওয়া হয়, তাদের ঘটনার সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে থাকে না। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। টঙ্গীর স্টেশন রোড, বিআরটি ফ্লাইওভার, টঙ্গী বাজার, ফায়ার সার্ভিস রোড ও হকের মোড় এলাকায় সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ অবস্থায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান স্থানীয়রা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। শেরপুরে বিনামূল্যে বিতরণের সরকারি 9,000 বইসহ এক ট্রাক চালককে আটক করেছে সদর থানা পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, বুধবার রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুরের সদর উপজেলার চর্মচড়িয়া হাতিরাপাড়া থেকে ওই বইগুলো সহ ট্রাকটি আটক করে পুলিশ। এই ঘটনায় মাইদুল ইসলাম নামে ওই ট্রাকের চালককেও আটক করা হয়। ট্রাকটিতে 2025 সালে 8ম, 9ম ও 10ম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের মোট 9,000 বই ছিল। বইগুলো কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নেওয়া হচ্ছিল। আপাতত তীব্র শীতের আভাস নেই জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 25 থেকে 27 জানুয়ারি দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস, এটি বাঘাবাড়ি সিরাজগঞ্জে। এবং ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকে সারা দেশেই মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে এটা আরও কিছুটা সময়, আরও 2-3 ঘন্টার মধ্যে
কিছু কিছু এলাকায় সূর্যালোকের দেখা পাওয়া যেতে পারে। এবং আজকে যেরকম অবস্থা আছে আমরা আশা করছি যে আগামীকালকেও সেরকম কন্ডিশন থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশ কৃষকদের উপর হামলা, লুটপাট ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। বক্তারা অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাসন চালাচ্ছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দিল্লির আগ্রাসন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। এ সময় বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা অবিলম্বে বিজিবির সদস্য সংখ্যা বাড়িয়ে 24 ঘন্টা সীমান্ত পাহারা নিশ্চিত করার আহ্বান জানান। এবারে দেশের বাইরের খবর। জাতীয় দুর্যোগ মোকাবেলায় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমা ব্যর্থ হয়েছে বলে দাবি করে সংস্থাটিতে বরাদ্দ কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন তুলেছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের সময় গভর্নর গ্যাভিন নিউসমের ভূমিকা নিয়েও। এছাড়াও বুধবার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িতদের মুক্তি এবং টিকটক ইস্যুতেও কথা বলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত থাকছে সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। হোয়াইট হাউসের মসনদে বসে এই প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সাথে কথা বলেছেন গেল 2 দিনে স্বাক্ষর করা নির্বাহী আদেশ সহ বেশ কিছু আলোচিত ইস্যু নিয়েও। ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসমের সাথে সাংঘর্ষিক অবস্থানে ছিলেন ট্রাম্প। এবার জাতীয় দুর্যোগ মোকাবিলায় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমার ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করলেন তিনি। বাইডেনের শাসনামলে এই সরকারি সংস্থাটি তহবিলের অর্থ নয়ছয় করেছে এমন অভিযোগ তুলে ফিমার বরাদ্দ কমানোর হুঁশিয়ারিও দেন ট্রাম্প। FEMA is so bad. FEMA is a whole other discussion because all it does is complicate everything. FEMA has not done their job for the last 4 years. I had FEMA working really well. জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক চীনা গোয়েন্দা সংস্থার কাছে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য পাচার করছে এমন অভিযোগ আমলেই নিচ্ছেন না ট্রাম্প। তিনি মনে করেন তরুণীরা উদ্ভট ভিডিও দেখার জন্য যে অ্যাপ ব্যবহার করেন সেখান থেকে গোপন তথ্য পাচার হয় এটা বিশ্বাসযোগ্য না। We have so many things made in China, so why don't they mention that? The interesting thing with TikTok, though, is you're dealing with a lot of young people. So they love it. Is it that important for China to be spying on young people, on young kids watching crazy videos, I think? 6 জানুয়ারি ক্যাপিটাল হিল দাঙ্গায় জড়িত সমর্থকদের ক্ষমা প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা 3.5 বছরের বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করেছেন। একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন ও ভোট চুরি নিয়ে প্রতিবাদ করতে গিয়েছিলেন তারা। গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য কাউকে সাজা দেয়া যায় না বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে এআই নির্ভর প্রযুক্তি খাত উন্নত করতে $50,000 কোটি খরচ করে স্টারগেট নামের একটি নতুন প্রতিষ্ঠান সৃষ্টির ঘোষণা দেন ট্রাম্প। এই প্রকল্প বাস্তবায়নে $10,000 কোটি বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল সফটব্যাংক, ওপেন এআই ও ওরাকলের মতো টেক জায়ান্টের প্রতিনিধিরা। যদিও ট্রাম্প প্রশাসনের গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের সচিব ও টেসলা সিইও ইলন মাস্ক মনে করেন ওইসব প্রযুক্তি প্রতিষ্ঠানের এতখানি আর্থিক সক্ষমতা নেই। এক্স বার্তায় স্টারগেটের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে তাকে। অন্যদিকে গেল বছরের জুলাই মাসে পেনসিলভেনিয়ার বাটলারে প্রাণঘাতী হামলার কবলে পড়েন ডোনাল্ড ট্রাম্প। প্রকৃতপক্ষেই কান ছুঁয়ে বেরিয়ে যায় আততায়ীর গুলি। সে সময় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিন কারেন। এবার মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান পদে ওই সিন কারেনকেই মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে দাবি করেন, জীবনের ঝুঁকি নিতে একবার যে পিছপা হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা পরিচালনার জন্য সেই উপযুক্ত ব্যক্তি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করব এখন দুপুর, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বাবা আর কথা বলো। 15 বছর পর পিলখানায় বিস্ফোরক মামলায় 178 বিডিআর সদস্যের মুক্তি। কারাগারের ফটকে স্বজনদের ফের কুশীলবদের বিচার দাবি। আমার এই মেয়েটার 6 ভাগ টাকা আসছিলাম, কোনোদিন আমি শুয়ে বন্ধ দেখতে পারিনি। আচ্ছা, এই মামলায় আজকে আমার বাবা ভাই বোন থেকে আমাকে আলাদা করে রাখা হয়েছে। পূর্ণ তদন্তের মাধ্যমে যাদের অপরাধের সাথে জড়িত তাদের পূর্ণ শাস্তি হোক, এটা আমরাও চাই। জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে, তদন্তের জন্য মানবাধিকার কমিশনকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বললেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি না করার আহ্বান।
শিল্পনগরী গাজীপুরে দিনে রাতে ছিনতাই আতঙ্কে নগরবাসী, জামিনে বেরিয়ে অপরাধে জড়াচ্ছে আসামিরা। এ ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।